রাজধানীতে যত্রতত্র মানহীন ইংলিশ মিডিয়াম স্কুল, ৩ শতাধিক স্কুলেরই নিয়ে অনুমোদন। সন্তানদের শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন অভিভাবক, নির্বিকার শিক্ষা বোর্ড। গাইবান্ধায় মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি, অসাধু কর্মচারীদের কারসাজিতে জরিমানা গুনছেন সাধারণ গ্রাহক। জনসচেতনতা বাড়ানোর তাগিদ। পিরোজপুরে ৭,৫০০ পানির ট্যাঙ্ক বিতরণে অনিয়মের অভিযোগ, জড়িত সংসদ সদস্যের সহযোগীরা, বলছেন জনপ্রতিনিধিরা, অস্বীকার এমপির ব্যক্তিগত কর্মকর্তা। এবং কাতারে বৈধ হতে পাসপোর্ট নবায়নে দূতাবাসে প্রবাসীদের উপচে পড়া ভিড়, ছুটির দিনেও চলছে কার্যক্রম। নির্বিঘ্নে সেবা পাওয়ার আশা বাংলাদেশিদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাজধানীতে যত্রতত্র গড়ে উঠছে মানহীন ইংলিশ মিডিয়াম স্কুল। শিক্ষা বোর্ড বলছে নিবন্ধিত ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা ১৩০টি, আর এর বাইরে অবৈধভাবে চালু আছে ৩ শতাধিক। অনুমোদনহীন এসব স্কুলগুলো আদায় করছে ইচ্ছে মতো ভর্তি ও টিউশন ফি। আর এই অবস্থায় সন্তানদের শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তবে শিক্ষা বোর্ড সচিব বলছেন শিগগিরই অনুমোদনহীন স্কুলের বিরুদ্ধে চালানো হবে অভিযান। ২০১৭ সালে ভাটারা থানার ছোলমাইদের এই বহুতল ভবনে গড়ে ওঠে রয়্যাল ইংলিশ মিডিয়াম স্কুল ঢাকা। অনুমোদনহীন এই স্কুলের শিক্ষার্থী প্রায় ২৫০। প্রতি মাসে টিউশন ফি ৫ থেকে ৯,০০০ টাকা, আর ভর্তি বাবদ প্রতি বছর আদায় করা হচ্ছে ১৫ থেকে ৩০,০০০ টাকা। স্কুলটির বার্ষিক আয় প্রায় ২ কোটি টাকা, অথচ শিক্ষকদের বেতন বাকি প্রায় ৮০ লাখ। আমার ১০ মাস ধরে ডিউ আছে, হাফটা তো পাচ্ছি এখন। বিশাল এই স্কুলের নেই কোনো হিসেব শাখা। টাকা জমা হয় অধ্যক্ষ সেকান্দার আলীর ব্যক্তিগত অ্যাকাউন্টে। শিক্ষকদের বেতন না দেয়া অধ্যক্ষের বেতন ২ লাখ টাকা। স্কুলের পাশের ২ ভবনে রেস্টুরেন্ট গড়ে তোলার পাশাপাশি গার্মেন্টস ও ফ্যাশন ব্যবসায় কয়েক কোটি টাকা লগ্নি করেছেন তিনি। আমাদের হিসাব শাখা ছিল, তো আমাদের স্টপ করে এখন হ্যান্ড টু হ্যান্ড হয় যে প্রিন্সিপাল স্যারের অ্যাকাউন্টে। স্যারের ওটা রেন্টে নেওয়া রেস্টুরেন্টটা এবং উপরেরটা। অনুমোদনহীন স্কুলে সন্তানদের শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। কোনো কিছু বন্ধ হয়ে গেলে বাচ্চাদের উপর একটা বড় ডিপ্রেশন রবি, আবার আরেক জায়গায় নেওয়া একটা সমস্যা না। অধ্যক্ষ সেকান্দার আলী বেশিরভাগ অভিযোগ স্বীকার করলেও নানা অজুহাত তার। নিবন্ধনের পার্টটা বিষয়টা একটু ঢাকা বোর্ডের সাথে আসলে একটু লেংদি প্রসেস। আমরা আজ থেকে ১ বছর আগে আমরা এই প্রসেসটা শুরু করেছি। রাজধানী জুড়ে এমন অনুমোদনহীন ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে ৩ শতাধিক। উত্তরার কিডস ক্যাম্পাস ও ইউনিটি ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে কথা বলতে গেলে স্কুলে প্রবেশে বাধা দেয়া হয়। আপনি বাইরে যান। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব বলছেন অনুমোদনহীন স্কুলগুলোর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। বারে বারে সতর্ক করছি নিবন্ধন সংগ্রহ করার জন্য, তারপরেও যদি তারা না শুনে সেক্ষেত্রে আইনিভাবেই আমরা তাদেরকে বন্ধ করার ব্যবস্থা নেব। রাজধানীর ধানমন্ডি, উত্তরা, গুলশান ও বনানীতে অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুলের অবস্থান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন নেসকোর ২ ডিভিশনে শতকরা প্রায় ৪১% বিদ্যুৎ সিস্টেম লসের খাতায়। মিটার সচল থাকলেও ব্যবহৃত বিদ্যুতের বিল ওঠে না। মিটারগুলো সবই বিশেষ পদ্ধতি অবলম্বন করে টেম্পারিং করা দাবি করে অভিনব চুরি ঠেকাতে তৎপর বলে জানায় বিদ্যুৎ বিভাগ। হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর। নতুন বাসায় উঠে ৩ মাসে অস্বাভাবিক কম বিদ্যুৎ বিল দেখে চমকে ওঠেন গৃহকর্তা। বিদ্যুৎ অফিসে অভিযোগ করে জানতে পারেন তার মিটারটি বিশেষ পদ্ধতিতে ট্যাম্পারিং করা। এরপর জরিমানা গুনতে হয় প্রফেসর কলোনির এই বাসিন্দাকে। আমি চেঞ্জ করার জন্য ওনাদের যে ব্যাংকে টাকা জমা দিতে হয় সেটা সহকারে দিয়েছি। ওনারা একদিন এসে ইনকোয়ারি করছে, বলছে যে এটা টেম্পারিং করা মিটার। কিন্তু টেম্পারিং করা মিটার এটা তো আমরা কিভাবে বুঝবো, কিভাবে জানবো? টেম্পারিং করার কারণে আমার কাছে জরিমানা বাবদ ১৫,০০০ টাকা নগদ আমাকে ব্যাংকের মাধ্যমে দিতে হয়েছে। এই মিটারগুলো সবই বিশেষ পদ্ধতি অবলম্বন করে ট্যাম্পারিং করা। গেল কয়েক মাসের অভিযানে এমন মিটারের স্তূপ জমেছে গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর ডিভিশন ১ ও ২ এর কার্যালয়ে। কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎ বিভাগের বাইরের অসৎ ইলেকট্রিশিয়ানদের সাহায্যে অভিনব কায়দায় ঘটছে বিদ্যুৎ চুরির এসব ঘটনা। অনেক মিটারে মিটার টেম্পারিং আমরা পাইছি এবং এটাকে আমরা ধরে নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে আর কি। তো
তো এটা চলমান প্রক্রিয়া এবং এটা চলতেছে আর কি। বিদ্যুৎ চুরি ঠেকাতে জনসচেতনতা সৃষ্টির প্রতি জোর দিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অপর প্রকৌশলী। আমি মনে করি জনগণের মধ্যে সচেতনতা, আমি বারবারই বলছি, আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং এটা কিন্তু তার একটা জীবনের ঝুঁকিও থাকে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান নেসকোর ডিভিশন 1-এ সিস্টেম লস শতকরা 22 এবং ডিভিশন 2-এ সিস্টেম লসের পরিমাণ 18.69 ভাগ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো প্রতি বছর এবার জাতিসংঘের অন্যান্য সদস্য দেশের মতো বাংলাদেশ 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসেবে উদযাপন করছে। খাদ্য কৃষি সংস্থা FAO কর্তৃক এই বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। Our actions are our future. Better production, better nutrition, a better environment and a better life. অর্থাৎ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন। আমি মনে করি যে বর্তমান এই করোনাকালীন সময় এই প্রতিপাদ্যটি অত্যন্ত সময় উপযোগী হয়েছে। বাংলাদেশ একটা দুর্ভিক্ষপীড়িত, ক্ষুধা, দারিদ্র্যে জর্জরিত, শোষিত, বঞ্চিত একটি দেশ এবং বাংলাদেশের মানুষগুলি ছিল। এই মানুষগুলোকে এই বঞ্চনা থেকে উদ্ধার করবার জন্য, তাদের জীবনমান উন্নত করবার জন্য আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেন। এই সংগ্রাম করতে গিয়ে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য। আর সে ভাগ্য পরিবর্তন হতে পারত একমাত্র স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। তারই নেতৃত্বে আমরা এই বাংলাদেশ স্বাধীন করি, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি এবং স্বাধীন রাষ্ট্র একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, যেখানে যুদ্ধকালীন সময়ে কোনো ক্ষেতে ফসল উৎপাদন হয়নি, গোলায় এক ফোঁটা খাদ্য মজুদ ছিল না, রিজার্ভ মানি ছিল না, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটি অর্থনীতি। এই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশ গড়ার কাজে মনোনিবেশ করেন। তিনি 10 জানুয়ারি ওই যেদিন বাংলাদেশে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন, সেই দিনও তিনি বাংলাদেশ কিভাবে চলবে এবং বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলি কী এবং সেগুলি পূরণ করা, সে বিষয়েও দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং 72 সালে 10 জানুয়ারি তিনি একটি ভাষণ দেন। সেখানে তিনি বলেছিলেন, আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ যেন খাদ্য পায়, আশ্রয় পায়, উন্নত জীবনের অধিকারী হয়। মূলত এটাই ছিল জাতিপিতার একমাত্র লক্ষ্য, যে বাংলাদেশের মানুষ একেবারে তৃণমূল পর্যায়ে যারা পড়ে আছে, একেবারে হত দরিদ্র যারা, তার সকলের ভাগ্য পরিবর্তন করা, উন্নত জীবন দেওয়া। কিন্তু এই সব কাজের সব থেকে আগে হচ্ছে তাদের ক্ষুধার অন্ন জোগানো। 72 সালে 20 ফেব্রুয়ারি অপর এক ভাষণে তিনি বলেন, আমি কোট করছি, দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের প্রতি কাজ করে যেতে হবে। বাংলাদেশ 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, আনকোট। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, এই আহ্বানটা তিনি দিয়েছিলেন। এবং এই সময় আমি বলবো যে বাংলাদেশের মানুষ কিন্তু সেই আহ্বানে সাড়া দিয়েছিল। প্রত্যেকে যার যেখানে জমি ছিল, শুধু জমি না, এমনকি অনেকে বারান্দায় টবে বিভিন্নভাবে গাছ লাগানো, যে কোনো তরি তরকারি উৎপাদনে মনোনিবেশ করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা ঘোষণা ছিল যে স্বাধীনতার পরপর বাংলাদেশে দুর্ভিক্ষ হবে এবং কোটি কোটি মানুষ মারা যাবে, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপের ফলে সেটা কিন্তু হয়নি। পরবর্তীতে একটা ষড়যন্ত্রমূলক
ঘটনা ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কিন্তু এই বাংলাদেশকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং তিনি যে প্রথম বাজেট দেওয়া হয় 500 কোটি টাকার বাজেটে 101 কোটি টাকাই হচ্ছে শুধুমাত্র কৃষির ক্ষেত্রে, অর্থাৎ খাদ্য উৎপাদন, মানুষের খাদ্য চাহিদা পূরণ, এটাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য। এবং তিনি জাতীয় কৃষি পুরস্কার তহবিলও গঠন করেন। আমাদের জমি অল্প, মানুষের সংখ্যা বেশি, যদিও তখন মাত্র 7.5 কোটি মানুষ, তার মধ্যেও তিনি এটা চিন্তা করেছিলেন যে এই অল্প জমি, তার উপরে পরিবারগুলি ভাগ হয়ে হয়ে এই জমিগুলি খণ্ড খণ্ড রূপে, এবং এই সমস্ত তিনি আমাদের কাছে ছোটোবেলা আমরা সবসময় ওনার কাছে শুনতাম, বললেন যে বাংলাদেশের সকল জমিতে যে আইল দেওয়া আছে, আইল মানে জমির মধ্যে যে বিভক্তিকরণ, সেটাকে যদি এক জায়গায় আনা হয় তাহলে ফরিদপুর জেলার মতো ওরকম একটা বিশাল জায়গা পাওয়া যাবে যেখানে চাষ উপযোগী। আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের দেশের এই মানুষের খাদ্য চাহিদা পূরণ করবার জন্য তিনি সমন্বিত পদ্ধতিতে চাষ বা যৌথ কৃষি খামারের প্রচলন অথবা সমবায়ের মাধ্যমে চাষের উপরই গুরুত্ব দিয়েছিলেন। এবং তিনি এ ব্যাপারে বলেছিলেন, আমি কোট করছি, যে প্রতি গ্রামে যৌথ চাষ হবে এবং ফসলের ভাগ যাবে মালিক, শ্রমিক, গ্রাম তহবিলে 3 জায়গায়। আপনারা জানেন যে তিনি যে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, এবং সেখানে যদিও বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন, জাতীয় ঐক্যের ডাক দেন, তিনি চেয়েছিলেন বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হোক, সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হোক, এবং বাংলাদেশের উন্নয়নটা যেন স্থায়ী হয় এবং দ্রুত হয়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু সেই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির ডাক দেন। এবং সেখানে তিনি বাধ্যতামূলক গ্রাম সমবায় গড়ে তোলার পদক্ষেপ নেন। এবং সেই সময় তিনি বলেছিলেন যে কৃষি যান্ত্রিকীকরণ হবে, যন্ত্রের মাধ্যমে চাষ হবে, জমির মালিকানা থাকবে, কিন্তু উৎপাদিত পণ্য যেটা সেটা ভাগ হবে, সেটা শ্রমিক পাবে একটা ভাগ, যে শ্রম দেবে, জমির মালিক সে মালিক পাবে একটা ভাগ, আর সরকারি তহবিল অর্থাৎ গ্রাম তহবিলে আসবে একটি ভাগ। এবং সমগ্র বাংলাদেশকে তিনি যতগুলি আমাদের বিশেষ করে আমাদের মাত্র 19টা জেলা ছিল, যতগুলি মহকুমা ছিল সেগুলিকে তিনি জেলায় উন্নত করেন এবং জেলা গভর্নর নিযুক্ত করেন যে প্রত্যেকটা জেলা ভিত্তিক উন্নতি কিভাবে হবে এবং আমাদের ভূমি যথাযথভাবে ব্যবহার করা এবং উৎপাদন বৃদ্ধি করে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা। শুধু তাই নয়, তিনি সমগ্র বাংলাদেশে এই প্রত্যেকটা জেলায় এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত খাদ্য গুদাম নির্মাণ করার কাজও শুরু করেছিলেন, যেন যেখানে যে উৎপাদন হবে সেটা যেন সেখানে মজুত করে রাখা যায়, যে আপৎকালীন সময় যেন তা ব্যবহার করা যায়, সেই কাজটাও কিন্তু তিনি শুরু করেছিলেন। তিনি কৃষিতে গবেষণায় সবথেকে গুরুত্ব দিয়েছিলেন এবং জাতির পিতা এই বাংলাদেশে কিন্তু আমাদের কৃষক আমাদের কৃষিবিদ যারা, তাদের আসলে তাদের মর্যাদাটা তেমন ছিল না। কাজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই প্রথম কৃষিক্ষেত্রে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করেন এবং কৃষি শিক্ষা ও গবেষণার জন্য আলাদা বরাদ্দও দেন এবং বীজ প্রত্যয়ন এজেন্সি পুনর্গঠন করেন। বিএডিসি তিনি তৈরি করে দিয়ে যান, যেখানে বীজ গবেষণা, উৎপাদন এবং বিতরণ করবে। সামগ্রিক কৃষি, ধান, চা, মৎস্যসহ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং তার প্রচেষ্টায় বাংলাদেশ 1973 সালে FAOর সদস্যপদ লাভ করে। আপনারা একটা লক্ষ্য করবেন, একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছেন, কত অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্যপদও তার সময় বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয় এবং FAOর সহযোগিতা বাংলাদেশে পেতে শুরু করে এবং উৎপাদনও প্রায় 5% তখন বার্ষিক হারে বৃদ্ধি পেতে শুরু করে। একটা প্রদেশ সেটাকে একটি রাষ্ট্রে উন্নীত করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে সাফল্য মাত্র 3.5 বছরের মধ্যে তিনি দেখাতে পেরেছিলেন, সেটা বোধহয় আমাদের যারা স্বাধীনতা বিরোধী বা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, আদর্শে বিশ্বাস করে না,
অথবা কোনো দেশীয় এজেন্সি নিয়ে দেশে ছিল, তাদেরই প্ররোচনায় ৭৫-১৫ আগস্ট জাতিপিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এই হত্যার পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা, বাংলাদেশ যেন আত্মমর্যাদাশীল না হয়, স্বাধীনতার যেন সাফল্য না অর্জন করে, স্বাধীনতাকে সবসময় যেন মানে এই স্বাধীন হওয়াটাই যে তাদের কাছে খুব একটা খুশির ছিল না, তাই তারা প্রতিশোধ নেয় জাতির পিতাকে হত্যা করে। আর বাংলাদেশেও নেমে আসে স্থবিরতা। তিনি যে উদ্যোগগুলি নিয়েছিলেন, অর্থাৎ যে গাছগুলি লাগিয়েছিলেন তার ফসলটা পরবর্তী যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল সংবিধান লঙ্ঘন করে বা মার্শাল ল দিয়ে, তারা ভোগ করে, কিন্তু কতদিন? এরপরে বাংলাদেশের অবস্থা ধীরে ধীরে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল হয়ে পড়ে। ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই আমরা উদ্যোগ নিই এবং আমাদের সরকার তখন গবেষণায় গুরুত্ব দেয় এবং গবেষণার জন্য আলাদা আমরা অর্থ বরাদ্দ দিই। এবং সেই সময় থেকেই যেহেতু আমাদের দক্ষিণ অঞ্চলে লবণাক্ততা আছে, যে লবণাক্ত সহিষ্ণু ধান এটার জন্য গবেষণা করে উদ্ভাবন করা হয়। লবণাক্ত সহিষ্ণু, খরা সহিষ্ণু বা জলমগ্ন সহিষ্ণু, কারণ আমাদের দেশে বন্যা হয়, সে বন্যায় অনেক সময় মানে ক্ষেতের ফসল নষ্ট হয়, তো কতদিন সেই জলমগ্ন ফসল থাকতে পারে এর উপর গবেষণা আমরা গুরুত্ব দিই। এবং ৯৮ সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, প্রায় ৭০ দিনের মতো বাংলাদেশ পানি নিচে ছিল। তখনও বলা হয়েছিল এদেশে ২ কোটি মানুষ না খেয়ে মারা যাবে, আমরা বলেছিলাম একটি মানুষও না খেয়ে মারা যাবে না। কিন্তু বন্যা পরবর্তীতে আমরা এই ফসল উৎপাদনে অত্যন্ত গুরুত্ব দিই। এমনকি আমরা যখনই যেসব এলাকায় বন্যা ছিল না সেসব এলাকায় আমরা বীজতলা মানে উৎপাদনের জন্য বীজ এবং সার সরবরাহ করতে থাকি। এয়ারফোর্সের হেলিকপ্টারে করে করে এই বীজতলাগুলি সমগ্র বাংলাদেশের গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে দিই, যার ফলে বাংলাদেশ ওই ৯৮ সালেই কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন আমরা যখন ঘোষণা দিলাম পার্লামেন্টে, মতি আপা এখানে উপস্থিত আছেন, আমাদের তদানীন্তন কৃষিমন্ত্রী, আর আমার ডক্টর আনিসুজ্জামান সাহেব কৃষিবিদ, উনি তো আর বেঁচে নেই, তিনি আমার উপদেষ্টা ছিলেন এই বিষয়ে, সারা বাংলাদেশ তিনি ঘুরে বেড়াতেন। কাজে আমরা যখন এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ঘোষণা দিলাম, তখন পার্লামেন্টেই বিএনপির পক্ষ থেকে বলা হলো, তখনকার অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং খালেদা জিয়া সহ তাদের কাছ থেকে এই বক্তব্যটা আসলো যে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশি সাহায্য পাওয়া যাবে না। আমি শুধু এটুকুই বলতে চাই যে মানুষের নীতির ব্যাপারে, আদর্শের ব্যাপারে যে তফাৎটা রয়েছে সেটা সকলে বোঝা উচিত বাংলাদেশের মানুষের। তা আমি সেখানে জবাবে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কি সারা জীবন অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করে চলবে? জাতিপিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তা আমাদেরও সেটা কথা যে আমরা ভিক্ষুক জাতি হতে চাই না। আর বঙ্গবন্ধু শেখ মুজিব তো এটাও বলেছেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি এই দিয়েই বাংলাদেশকে গড়ে তুলব। আন্তর্জাতিক অনেক সাংবাদিক অনেকেই প্রশ্ন তাকে করতেন যে আপনি কীভাবে বাংলাদেশে উন্নত করবেন, তিনি এই কথাটাই বলছেন, আমার মাটি আছে, উর্বর মাটি, আর আমার মানুষ আছে। যাক, আমরা সেই ৯৬ সালেই কৃষি নীতি ১৯৯৯, নতুন কৃষি সম্প্রসারণ নীতি ১৯৯৬ প্রথম করি, এরপর কৃষি নীতি ১৯৯৯ প্রণয়ন করি এবং গবেষণার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিই। এবং বাংলাদেশ যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে সে কারণে সেই সময় FAO বাংলাদেশকে সেরেস পুরস্কারে ভূষিত করে, যদি এখানে আমার নাম পাঠিয়েছিল কৃষি থেকে, কাজে আমি তখন সেরেস পুরস্কার পাই। তো এটাও বাংলাদেশের জন্য একটা মানে আমার সম্মান বয়ে এনেছিল। আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি, কারণ আমাদের গবেষণা আমরা দিয়ে এসেছিলাম, সেগুলি চলতে থাকে, এর জন্য আমি আমাদের গবেষণাবিদদের, কৃষিবিদদের ধন্যবাদ জানাই যে তাদের এই গবেষণার ফলে আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। তবে
আমরা 2008-এ নির্বাচনে জয়ী হয়ে 2009 যখন সরকার গঠন করি, তখন থেকে আবার আমরা কৃষিখাতে বিভিন্ন পদক্ষেপ নেই যেন খাদ্য চাহিদা এটার জন্য আমরা পূরণ করতে পারি। এবং আপনারা জানেন যে আমরা বিনা পয়সায় খাদ্য বিতরণ করি যারা একেবারে দুস্থ, যারা দরিদ্র, সেই সব মানুষগুলিকে, বিশেষ করে মহিলাদের বিশেষ করে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি সম্প্রচারে ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে। ভোর হলেই ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরব হয়ে ওঠে মুন্সিগঞ্জের হাট, লক্ষ্মীগঞ্জের কলার হাট। চাপা ও নেপালি সহ দেশীয় নানা জাতের কলা পাওয়া যায় এই হাটে। আড়তদাররা বলছেন অতিরিক্ত টোল আদায় ও পথের চাঁদাবাজির কারণে দাম কমছে না। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সাগর, সবরি, চাপা সহ নানা জাতের কলায় ভরপুর মুন্সিগঞ্জের হাট, লক্ষ্মীগঞ্জ কলার হাট। গেল 3 মাস ধরে দেশি সাগর কলার দাপট থাকলেও এবার বাজার ভরে গেছে নেপালি জাতের সাগর আর চাপা কলায়, তবে দাম কমছে না। আড়তদারদের দাবি লঞ্চঘাটে ইজারার অতিরিক্ত টোল আদায় করছে, আর সড়ক পথেও হচ্ছে চাঁদাবাজি, তাই কলার দাম চড়া। দাম লাগে আইসা খুরদুরা চাকুদুরা দিনও 3টা গিয়ার 12টা কি টাকা পয়সা সব লিয়ে থাকা নৌপথে আমাকে খরচটা বাইরে থাকা আগে তুমি 1 টাকা নিতে হয় না 3 টাকা করে। বাগান থেকে সরাসরি সরবরাহ এবং কেমিক্যাল মুক্ত কলার জন্য ধলেশ্বরী তীরের এই হাটের কদর বেশি। কলা পাকাই আমরা কোনো কেমিক্যাল দেই না, সস্তা পাওয়া যায়, ভালো পাওয়া যায়, এই নয় কথা আমরা বারবার আছি। 12 মাসের এই ফলের উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ, আর কৃষি পণ্য বাজারজাতে অতিরিক্ত টোল ও চাঁদার ব্যাপারে কঠোর পদক্ষেপের কথা জানায় প্রশাসন। রামপাল যে জাতটা আছে সেই জাতটা হারিয়ে যাওয়ার পথে ছিল, কিন্তু বর্তমানে আবার কৃষি সম্প্রসারণ কৃষি বিভাগ এই বিষয়টা নিয়ে কাজ করতেছে। যে কোনো জায়গায় যদি কোনো প্রতিবন্ধকতার শিকার হয় সেটা আমরা ব্যবস্থা নিব। টোলের নামে কেউ বেশি নিয়ে থাকে অবশ্যই আমরা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এখানকার 15 আড়তে ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত চলে বেচাকেনা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 48 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে, কিন্তু এখানে কলার চাহিদা পূরণ না হয় দেশের অন্তত 30 জেলা থেকে এই আড়তগুলোতে কলা সরবরাহ হয়ে থাকে। মুন্সিগঞ্জের হাট, লক্ষ্মীগঞ্জ থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটে 2 দিন ধরে যে যানজট দেখা গিয়েছিল তা এখন অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। ঘাট কর্তৃপক্ষ জানায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের 4 ও 5 নম্বর ঘাটের একটি করে পকেট বন্ধ রয়েছে। এছাড়াও নাব্য সংকট নিরসনে 4টি ড্রেজার দিয়ে ড্রেজিংও চালু রয়েছে। আর এতে বিকেলের মধ্যে 5টি ঘাটেই স্বাভাবিক হয়ে যাবে বলে আশা কর্তৃপক্ষের। তবে ছোট বড় যানবাহনকে পারাপারের আগে অগ্রাধিকার দেয়া হলে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি অপেক্ষায় থাকতে দেখা যায়। আর এতে ভোগান্তিতে পড়েন শ্রমিকরা। ষাটোর্ধ্ব নন গ্রাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নের নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করেছে কুয়েত সরকার। এমনকি দেশটির কোনো নীতিতেই এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে কুয়েতের ফতোয়া ও আইন বিভাগ। আর এমন ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। 7 বছর বা তার বেশি বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে জানিয়েছে কুয়েতের মন্ত্রী পরিষদ। এই শ্রেণীর প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট প্রদান নিষিদ্ধ করার কোনো আইনি ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে দেশটির ফতোয়া ও আইন বিভাগ। প্রায় 14 মাস আগে জারি করা কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ারের নেয়া ওই সিদ্ধান্তের সমালোচনা করেন তারা। এদিকে ফতোয়া ও আইন বিভাগের এমন ঘোষণার প্রশংসা করেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পররাষ্ট্র মন্ত্রণালয় যে একটা আইন তৈরি করছিল যে 60 বছরের উপরে যে লোকজন থাকতে পারবে না, ওই আইনটা মোটামুটি এখন বাতিল হয়ে গেছে। এই জন্য আমরা কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই। যারা 60 বছর বয়সী তারা আবার আকামা লাগাইতে পারবেন, তাদের জন্য কোনো টেনশন নাই। ইনশাআল্লাহ আপনারা আবার কুয়েতে বসবাস করতে পারবেন। ষাটোর্ধ্ব নন গ্র্যাজুয়েট অভিবাসীদের আকামা নবায়ন না হওয়ার কারণে যারা কুয়েত ত্যাগ করেছেন তাদেরকে পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ দিয়েছে কুয়েত সরকার। ইতোমধ্যে কুয়েত ফেরত 6000 প্রবাসীকে অস্থায়ী ভিসার আবেদন করার অনুমতি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদ, কুয়েত। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
রাজধানীতে যত্রতত্র মানহীন ইংলিশ মিডিয়াম স্কুল, ৩ শতাধিক স্কুলের নেই অনুমোদন। সন্তানদের শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন অভিভাবক, নির্বিকার শিক্ষা বোর্ড। গাইবান্ধায় মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি, অসাধু কর্মচারীদের কারসাজিতে জরিমানা গুনছেন সাধারণ গ্রাহক, জনসচেতনতা বাড়ানোর তাগিদ। এবং পিরোজপুরে 7,500 পানির ট্যাঙ্ক বিতরণে অনিয়মের অভিযোগ, জড়িত সংসদ সদস্যের সহযোগীরা, বলছেন জনপ্রতিনিধিরা, অস্বীকার এমপির ব্যক্তিগত কর্মকর্তা। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।